আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যা সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারজানা তানি এবং এরই সাথে রয়েছে আমি নীরা ফেরদৌস। নির্বাচনের প্রতি অনীহার কারণে পিআর এর দাবিতে কর্মসূচি দেওয়া হয়েছে বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। জামায়াত বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায় কিনা সেই প্রশ্ন তোলেন তিনি। আর দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর অভিযোগ, নির্বাচন বানচালের উদ্দেশ্যে পিআর ইস্যুকে সামনে আনা হচ্ছে। আরও জানাচ্ছেন রুদ্র রফিক। রাজধানীর গুলশানে নিজস্ব কার্যালয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে সমসাময়িক বিষয় নিয়ে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। যদি সবাই রাস্তায় নেমে দাবি আদায় করতে হয় তাহলে এই ঐকমত্য কমিশনের দরকার। ঐকমত্য কমিশনের আলোচনা চলাকালীন পিআর এর দাবিতে কর্মসূচি ঘোষণা স্ববিরোধী বলে মন্তব্য করেন আমির খসরু। নিশ্চয়ই নির্বাচন নিয়ে তাদের অনীহা আছে, যেখানে আলোচনাই শেষ হয় নাই। তো সেইখানে মাঝখান থেকে একটা এই ধরনের কর্মসূচি দেওয়ার অর্থটা কি? তার মানে তারা ঐকমত্যের যে আলোচনা সে তার প্রতি কোনো সম্মান দেখাচ্ছে না। একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করতে চায় বলেও অভিযোগ তার। ঐতিহাসিকভাবে যে সমস্ত দেশ এই সমস্ত বিপ্লবোত্তর সময়ে খুব কম সময়ের মধ্যে নির্বাচনের প্রক্রিয়ার মাধ্যমে গণতন্ত্রে ফিরে যেতে পারে নাই, ওই সমস্ত দেশে গৃহযুদ্ধ চলছে। এই যে প্রক্রিয়া যারা চালাচ্ছে, এই যে কর্মসূচির কথা বলে, তারা কি বাংলাদেশকে একটা ফেইল্ড স্টেটের দিকে নিয়ে যেতে চাচ্ছে? নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, গায়ের জোরে পিআর পদ্ধতি চাপিয়ে দেওয়ার চেষ্টা করলে জনগণ তা প্রত্যাখ্যান করবে। পিআর আনুপাতিক নির্বাচনের ব্যবস্থা সুদূর প্রসারী চক্রান্তের একটা ম্যানিফেস্টেশন বলে আমার মনে হয়। 16 বছর যেখানে মানুষ নির্বাচন করতে পারেনি, সেই নির্বাচনের আশা যেখানে জেগে উঠেছে, সেটা তো অবশ্যই, যেটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন, সেটাকে বানচাল করারই একটা প্রচেষ্টা বলে আমার কাছে মনে হয়। রাজনৈতিক দলগুলোকে নিজেদের স্বার্থ বড় করে না দেখে দেশের জনগণের আকাঙ্ক্ষা অনুধাবনের আহ্বান রুহুল কবির রিজভীর। মানুষ এটাকে পছন্দ করছে না। রুদ্র রফিক, আরটিভি, ঢাকা। বাংলাদেশে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ফিরে আসুক সেটি দেখতে চায় ইউরোপীয় ইউনিয়ন, এমনটি জানিয়েছে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। গুলশানে ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধির সাথে বৈঠক শেষে কথা বলেন তিনি। বলেন, পিআর পদ্ধতিতে কোনো দল নির্বাচন চাইলে আগামী সংসদে পাশ করতে হবে, তার আগে এমন দাবি জনগণের ম্যান্ডেট নেই। 5 আগস্টের আন্দোলনে কি পিআর পদ্ধতির দাবি ছিল, এমন প্রশ্ন রাখেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বাংলাদেশের যত তাড়াতাড়ি সম্ভব একটা নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র ফিরে আসা দরকার, এটা তারা চায়। আমরা যারা গণতন্ত্রকামী মানুষ বিশ্বজুড়ে, বাংলাদেশের বাইরে ইউরোপিয়ান ইউনিয়ন সহ সবাই চাচ্ছে বাংলাদেশে যত তাড়াতাড়ি একটি গণতান্ত্রিক অর্ডার ফিরে আসুক। জুলাই সনদ বাস্তবায়নে অক্টোবরে সরকারকে সুনির্দিষ্ট সুপারিশ দেবে ঐকমত্য কমিশন। এর মধ্যে রাজনৈতিক দলগুলো নিজেদের মতো সমঝোতা করবে বলে মনে করেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। আর বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন, আগামী নির্বাচন বিলম্বিত হলে লাভবান হবে পতিত স্বৈরাচার। জুলাই ঘোষণাপত্রকে পরিপূর্ণ মনে করে না জামায়াত, জাতীয় নির্বাচনের আগে গণভোট চায় দলটি। জুলাই সনদ স্বীকৃতির জন্য জাতীয় নির্বাচনে গণভোটের মাধ্যমে গণপরিষদ নির্বাচনকে উত্তম মনে করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। রাজনৈতিক দলগুলোর সাথে ঐকমত্য কমিশনের বৈঠক শেষে এসব কথা বলেন তারা। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন প্রক্রিয়ার বিষয়ে আমরা রাজনৈতিক দলগুলোর কাছ থেকে যেগুলো সংবিধান সংশ্লিষ্ট নয় সেগুলো অধ্যাদেশ এবং যে ক্ষেত্রে সরকারি আদেশের মাধ্যমে বাস্তবায়ন সম্ভব সেগুলো তারা করবে। যদি আগামী জাতীয় সংসদ নির্বাচনকে আমরা অনিশ্চিত করি, বাধাগ্রস্ত করি বা বিলম্বিত করি, তাহলে সেইটার বেনিফিশিয়ারি কে হবে? পতিত ফ্যাসিবাদ হবে। জুলাই হত্যাযজ্ঞে জড়িত সেনাবাহিনী, র্যাব সহ সব বাহিনীর সদস্যদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন জুলাইয়ের অন্যতম যোদ্ধা ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। জুলাই আগস্টে গণহত্যার দায়ে শেখ হাসিনার মামলায় প্রথম দিনের সাক্ষ্য দিয়ে গণমাধ্যমকে একথা বলেন তিনি। জুলাই হত্যাকাণ্ডের মামলায় অনেকেই জামিনে বের হয়ে যাচ্ছে বলেও ক্ষোভ প্রকাশ করেন এই এনসিপি নেতা। জিএম মাহমুদ জানাচ্ছেন এর বিস্তারিত।
জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে বুধবার ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন জুলাইয়ের অন্যতম যোদ্ধা ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সাক্ষ্যতে জুলাই আন্দোলনের প্রেক্ষাপট ও ১৯ জুলাই পর্যন্ত কোটা সংস্কারের দাবিতে দেয়া তাদের কর্মসূচি দমনে আওয়ামী লীগ ও শেখ হাসিনার বিভিন্ন নিপীড়নমূলক কর্মকাণ্ড তুলে ধরেন নাহিদ। কিভাবে ডিজিএফআই আমাদেরকে চাপ প্রদান করেছে, পুলিশের ভূমিকা, ছাত্রলীগের ভূমিকা, অন্যান্য বাহিনীর ভূমিকা, আওয়ামী লীগের রাজনৈতিক নেতৃবৃন্দের বক্তব্য, তাদের ভূমিকা, এই বিষয়গুলো এসেছে, যেটা আমরা অভিজ্ঞতা লাভ করেছি আন্দোলনের সময়, সেই ঘটনাগুলোই আমরা বলেছি। এ সময় জুলাই হত্যাকাণ্ডের মামলায় অনেকেই জামিনে বের হয়ে যাচ্ছে দাবি করে নাহিদ বলেন, কে কোন বাহিনীর সেটা না দেখে হত্যাযজ্ঞে জড়িত সবাইকে বিচারের আওতায় আনতে হবে। পুলিশ সহ, মিলিটারি সহ অন্যান্য বাহিনীর যারা এই জুলাই গণঅভ্যুত্থান সহ গুমের ঘটনায় যুক্ত, তাদেরকেও যাতে বিচারের আওতায় আনা হয়, কোনো বাহিনীর দেখে যাতে কেউ পার পেয়ে না যায়। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, নাহিদ ইসলামের সাক্ষ্যের মধ্য দিয়েই শেষ হবে এ মামলার সাধারণ সাক্ষ্য গ্রহণ। যে ওনার সাক্ষ্য গ্রহণ সমাপ্ত হলে আর অন্য কোনো সাক্ষী আমরা প্রডিউস করব না। এরপরে আমাদের তদন্তকারী কর্মকর্তা যিনি, তার সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে এই মামলাটা ক্লোজিংয়ের দিকে যাবে বলে আমরা আশা করছি। নাহিদ ইসলামের সাক্ষ্যের বাকি অংশ নেওয়া হবে বৃহস্পতিবার। থ্যাংক ইউ। জিএম মাহমুদ, আরটিভি, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা ভোট দিতে পারবেন না। আগারগাঁও নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই কথা বলেন কমিশন সচিব আখতার আহমেদ। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সচিব বলেন, যাদের এনআইডি লক আছে তারা কেউই প্রবাসে বসেও ভোট দিতে পারবেন না। গত এপ্রিলে ইসির এনআইডি শাখা শেখ হাসিনা ও তার পরিবারের 10 সদস্যের এনআইডি লক করে। যাদের এনআইডি লক করা হয়েছে তারা হলেন শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, সাইমা ওয়াজেদ পুতুল, টিউলিপ সিদ্দিক, আজমিনা সিদ্দিক রূপন্তী, রাদওয়ান মুজিব সিদ্দিক ববি, সাবেক নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক ও তার স্ত্রী শাহিন সিদ্দিক ও মেয়ে বুশরা। সালে ফেব্রুয়ারি মাসে সুষ্ঠু, স্বচ্ছ, উৎসব মুখর জাতীয় নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি ইউরোপীয় পার্লামেন্ট সদস্যদের সঙ্গে এক বৈঠকে পুনর্ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠকে তিনি একথা বলেন। আসন্ন নির্বাচনে তরুণ ভোটাররা রেকর্ড সংখ্যায় ভোট দেবেন বলেও মন্তব্য করেন তিনি। ঘণ্টাব্যাপী আলোচনায় প্রধান উপদেষ্টা ও প্রতিনিধি দলের সদস্যরা সরকারের নানা সংস্কার নিয়ে মত বিনিময় করেন। এ সময় রোহিঙ্গা মানবিক সংকট নিয়েও আলোচনা হয় বৈঠকে। প্রকৌশল পেশাজীবীদের সমস্যা নিরসনে 6 সদস্যের একটি কমিটি গঠন করেছে সরকার। কমিটির সুপারিশ না আসা পর্যন্ত আন্দোলন স্থগিত রাখার ঘোষণা দিয়েছেন সংশ্লিষ্টরা। দুপুরে সচিবালয়ে এক সভায় এই সিদ্ধান্ত হয়। সভা শেষে কমিটির প্রধান বিদ্যুৎ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান বলেন, পেশাগত বিরোধ নিরসনে কার্যকর সমাধান বের করতে এই কাজ করবে কমিটি। এদিকে দেশব্যাপী ডিপ্লোমা প্রকৌশল শিক্ষার্থীদের আন্দোলনে জনদুর্ভোগের সৃষ্টি হয়। খান আলামিন জানাচ্ছেন বিস্তারিত। রাজধানীর তেজগাঁওয়ের 7 রাস্তা পূর্ব ঘোষিত কর্মসূচি পালন করতে ব্যস্ততম এই সড়ক অবরোধ করে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। আগের 6 দফার পাশাপাশি নতুন করে ডিপ্লোমা প্রকৌশলীদের প্রকাশ্যে গুলি করে হত্যার হুমকি, প্রকৌশল সেক্টরে পেশাগত সমস্যা নিরসনের লক্ষ্যে গঠিত অসম কমিটি প্রত্যাখ্যান এবং ডিগ্রি প্রকৌশলীদের 4 দফা দাবির প্রতিবাদ জানায় তারা। গুলি করে এবং কুপিয়ে হত্যা করার যে হুমকি দিয়েছে, যারা দিয়েছে তাদের পর্যাপ্ত শাস্তি চাই। আমার কোর্সের নাম ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, সেখানে আমি ইঞ্জিনিয়ার লাগাইতে পারবো না। 2024 সাল থেকে এই 10ম গ্রেড নিয়ে আন্দোলন করতেছি। আমরা চাই এটার একটা রায় দেওয়া হোক। যে রূপরেখা সরকার পক্ষ প্রকাশ করেছে তার দ্রুত বাস্তবায়ন করতে হবে। দাবি আদায়ে রাজধানীর মতো দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ কর্মসূচি ও সড়ক এবং রেলপথ অবরোধ করে পলিটেকনিক শিক্ষার্থীরা। আমাদেরকে তারা বাধ্য করেছে রাজপথে নিয়ে আসতে। এদিকে প্রকৌশলী ও ডিপ্লোমা প্রকৌশলীদের দ্বন্দ্ব নিরসনে সরকার গঠিত কমিটি সচিবালয়ে অভিভাবকদের সঙ্গে বৈঠক করে। এতে বিদ্যুৎ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খানের সভাপতিত্বে 4 উপদেষ্টা সহ কমিটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। বৈঠকে 6 সদস্যের আরেকটি কমিটি গঠনের সিদ্ধান্ত হয় আন্দোলন প্রত্যাহারেরও। ওনারা বলছেন যে আমরা একটা 6 সদস্যের কমিটি করতে, ওনারা কাজ করবেন যাতে একটা সেতু করা যায়। পারস্পরিক বিরোধী যে আছে সেটার মধ্যে কোথায় একটা একমত হওয়া যায়। এবং ওনারা এটাও প্রতিশ্রুতি দিয়েছেন যে ওই কমিটির সুপারিশ না আসা পর্যন্ত তারা আর কোনো আন্দোলন করবেন না। তিনি জানান,
প্রকৌশলীদের পদবি ব্যবহারের 3টি বিকল্প নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। কোন পদবীধারীরা কি লিখবেন এটা নিয়েও আমরা আলোচনা করছি। এইটার ব্যাপারে আমার কোনো সিদ্ধান্তে আমরা উপনীত হই নাই, কিন্তু আমরা 3টা পরামর্শ পাইছি। একটা পরামর্শ হচ্ছে যে স্নাতক ডিগ্রিধারী যারা তারা ইঞ্জিনিয়ার লিখবেন এবং অন্যরা নামের আগে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার লিখবেন। আরেকটা প্রস্তাব হচ্ছে যে নামের আগে কেউ কিছু লিখবেন না, নামের পরে লিখবেন যে আপনার কি, আপনি ডিগ্রি ইঞ্জিনিয়ার, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার কি বা এটা লিখবেন। আর হচ্ছে যে আরেকটা হচ্ছে যে তৃতীয় প্রস্তাব হচ্ছে যে কিছুই লিখবেন না। নতুন কমিটির সুপারিশের ভিত্তিতেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকার, এমনটাই বলেছেন ফাউজুল কবির খান। ডিগ্রি ইঞ্জিনিয়ার এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ার যাদেরকে খান আলামিন, RTV, ঢাকা। ঠিক আছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনে প্রথম দিনে কেন্দ্রীয় সংসদে 150 ও হল সংসদে 250 মনোনয়ন ফর্ম জমা পড়েছে। সকাল থেকে মনোনয়ন জমা দেন শিক্ষার্থীরা। এদিকে মনোনয়ন জমা দেওয়ার সময় একদিন বাড়িয়েছে নির্বাচন কমিশন। আগামীকাল বিকেল 5টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দিতে পারবেন প্রার্থীরা। কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ মিলিয়ে মোট মনোনয়ন সংগ্রহ করেছেন 1162 জন। যাচাই বাছাই শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে 25 সেপ্টেম্বর। এছাড়া ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে 12 অক্টোবর। এবারে চাকসু নির্বাচনে মোট ভোটার 27,637 জন। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনের তৃতীয় দিনে প্রচারে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। ভোটারের কাছে যাচ্ছেন প্রার্থীরা, পদ অনুযায়ী দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। তবে এরই মধ্যে বিভিন্ন বড় রাজনৈতিক ছাত্র সংগঠনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলছে কিছু প্রার্থী। বেলা 11টার সময়ে বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকরা প্রধান নির্বাচন কমিশনারের সাথে দেখা করেন। এ সময় তারা জানান নির্বাচন যাতে কোনোভাবে বিতর্কিত না হয়, পরে নির্বাচন কমিশন তাদের সহায়তা করার আশ্বাস দেন। এছাড়া সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। আগামী 25 সেপ্টেম্বর ভোট গ্রহণের জন্য 8টি একাডেমিক ভবন সহ মোট 17টি ভোট কেন্দ্র তৈরি করা হচ্ছে। নির্বাচন কমিশনকে আমরা 6 দফা দাবি আজকে জানিয়েছি, যাতে তারা নির্বাচনকে স্বচ্ছভাবে পরিচালিত করতে সক্ষম হয়। ক্যাম্পাসে উৎসব মুখর একটা পরিবেশ বিরাজ করছে। প্রার্থীদের কাছে যাচ্ছি, তারা বেশ ভালোভাবে সাড়া দিচ্ছে। এখানে গণতান্ত্রিক উপায়ে ভোট হবে, সেই ভোটটা বয়কট করবে, সেই আশঙ্কা বা সেই জায়গাতে না তৈরি হয়, সেই পরামর্শ কিন্তু আমরা এখানে দিতে হবে। ইলেকশনটা যাতে সর্বজন সবার কাছে অধিকতর গ্রহণযোগ্য হয়, এই জন্য আমরা কিছু পরামর্শ দিয়েছি। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় 8,333 কোটি টাকার 13 প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। বুধবার প্রধান উপদেষ্টা এবং একনেক চেয়ারপারসন ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে পরিকল্পনা কমিশন চত্বরে NEC সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সভায় এই অনুমোদন দেওয়া হয়। প্রকল্পগুলোতে সরকারি অর্থায়ন থাকবে 4,437 কোটি 82 লক্ষ টাকা, প্রকল্প ঋণ 1,225 কোটি 36 লক্ষ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন 2,670 কোটি 9 লক্ষ টাকা। এটি 2025-26 অর্থ বছরের তৃতীয় অন্তর্বর্তী সরকারের 14তম একনেক সভা। অন্তর্বর্তী সরকার আইন বিভাগে যে সংস্কার করেছে, রাজনৈতিক সরকার এসে তা বাস্তবায়ন করলে জনগণ তার সুফল ভোগ করতে পারবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বিকেলে পারিবারিক বিরোধ সহ 8টি আইনে মামলার আগে বাধ্যতামূলক মধ্যস্থতা বিধানের পাইলট প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, মধ্যস্থতার বাধ্যতামূলক বিধান প্রক্রিয়া দীর্ঘসূত্রিতা, মামলার খরচ কমাবে এবং ন্যায় বিচার সবার জন্য সহজলভ্য হবে। এ ধরনের কার্যক্রম দেশে শান্তিপূর্ণ সহাবস্থানের পরিবেশ নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখবে বলেও আশা করেন আইন উপদেষ্টা। আমরা যে পরিবর্তনগুলো করে দিয়েছি, যেই রিফর্ম করেছি, এই রিফর্মটা যদি পরবর্তীকালের পলিটিক্যাল গভর্নমেন্ট সাস্টেইন করে, অবশ্যই বাংলাদেশে অ্যাক্সেস টু জাস্টিস প্রচণ্ড পরিমাণ বৃদ্ধি পাবে। দরিদ্র অসহায় মানুষের আইনগত প্রতিকার পাওয়ার সুযোগ অনেক অনেক বেশি অবারিত হবে। বিনা খরচে বা খুবই স্বল্প খরচে দ্রুততম সময়ে আইনগত প্রতিকার পাবে তারা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদের 80তম অধিবেশনে যোগ দিতে 22 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক যাচ্ছেন। তিনি সেখানে 26 সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন।
সন্ধ্যায় বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এ তথ্য জানায় পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। সফরে তার সঙ্গে থাকবেন 4 জন রাজনৈতিক দলের প্রতিনিধি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, হুমায়ুন কবির, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং এনসিপির আক্তার হোসেন রয়েছেন। পররাষ্ট্র উপদেষ্টা জানান, এবারই প্রথম জাতিসংঘ মহাসচিবের সভাপতিত্বে রোহিঙ্গা বিষয়ক উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। রোহিঙ্গা সংকট সমাধানে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি। এ পর্যন্ত যেগুলো ঠিক হয়েছে সেগুলো হচ্ছে ফিনল্যান্ডের রাষ্ট্রপতি, নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী, পাকিস্তানের প্রধানমন্ত্রী, জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার, আন্তর্জাতিক অভিবাসন সংস্থার মহাপরিচালক, জাতিসংঘ মহাসচিব, মহাসচিবের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট, IMF এর ব্যবস্থা পরিচালক সহ ইটালি, তুরস্ক, দক্ষিণ কোরিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, কসোভো ইত্যাদি দেশের প্রতিনিধি দলের প্রধানের সাথে বৈঠক আয়োজনের প্রস্তুতি চলমান রয়েছে। গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি গণহত্যা বন্ধে জরুরি ও কার্যকর পদক্ষেপ নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জোরালো আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে তিনি গাজায় চলমান সহিংসতার নিন্দা জানান। একই সঙ্গে আন্তর্জাতিক আইন ও মানবিক নীতির ভিত্তিতে অবিলম্বে আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপের দাবিও জানান। এছাড়াও বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা বাংলাদেশিদের ও ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে এবং নিজেদের জাতীয় নেতাদের ইসরায়েলের এই নৃশংস ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে চাপ দেওয়ার আহ্বান জানান তারেক রহমান। এবছর পূজায় অনুদান 1 কোটি টাকা বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। বিকেলে রমনা কালী মন্দির পরিদর্শন করতে এসে একথা জানান তিনি। বলেন, গত বছর দুর্গাপূজা উপলক্ষে সরকার 4 কোটি টাকা অনুমোদন দিয়েছিল, এবার 5 কোটি টাকা করা হয়েছে। গত 15 বছর সরকারের অনুদান ছিল 2 কোটি টাকা। এরপরও কোনো প্রয়োজন থাকলে সরকারের পক্ষ থেকে তা মেটানো হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এবার পূজা গতবারের চেয়ে উৎসবমুখর পরিবেশে হবে। পূজা নির্বিঘ্নে উদযাপনের জন্য একটি অ্যাপ চালু করা হয়েছে। এই অ্যাপের সহায়তায় যে কোনো অঘটন বা তথ্য তাৎক্ষণিক সরকারের কাছে চলে আসবে। আমি আশ্বস্ত করতে চাই, গতবারের চেয়েও এবার পূজা আরো ভালোভাবে হবে। এটা খুব উৎসব মুখর হবে এবং সবাই এটার পবিত্রতা বজায় রাখবে। পূজা যেন নির্বিঘ্নভাবে হতে পারে, এই জন্য আমরা একটা কিন্তু নতুন অ্যাপও খুলেছি। কোথায় কি ঘটবে এটা সাথে সাথে যেন জানা যায়। বাগেরহাটে সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে আজও অবস্থান কর্মসূচি পালন করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। সকাল 9টা থেকে 4 ঘণ্টা জেলার নির্বাচন অফিস ও প্রতিটি উপজেলার নির্বাচন অফিসের সামনে এই অবস্থান কর্মসূচি পালন করেন তারা। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে জনসাধারণের দুর্ভোগের কথা বিবেচনা করে পূর্ব ঘোষিত হরতাল আগেই প্রত্যাহার করেন আন্দোলনকারীরা। এদিকে জেলায় 4টি আসন বহাল রাখার দাবিতে সোমবার সুপ্রিম কোর্টে 2টি রিট পিটিশন দাখিল করা হয়েছে। আমাদের যে 4টি আসন ছিল সেই 4টি আসন আমরা ফিরে পেতে চাই এবং 4টি আসন ফিরে না পাওয়া পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব এবং এই আন্দোলন এখন যেভাবে আমরা অবস্থান কর্মসূচি করছি সেটার মধ্যে আমরা থাকবো না। গণস্বাক্ষর কর্মসূচি অব্যাহত থাকবে এবং পরবর্তীতে আমাদের আরো কর্মসূচি থাকবে। মহান শিক্ষা দিবস আজ। 63 বছর ধরে দেশে দিবসটি পালিত হলেও এখনও তৈরি হয়নি একটি মানসম্মত শিক্ষানীতি। এজন্য সরকারগুলোর সদিচ্ছার অভাবকে দায়ী করছেন শিক্ষাবিদরা। প্রাথমিক থেকে উচ্চ শিক্ষা পর্যন্ত সর্বস্তরে ঢেলে সাজানো দরকার বলে জানান অধ্যাপক ডক্টর আফম ইউসুফ হায়দার। আর মানসম্মত টেকসই শিক্ষানীতির জন্য নৈতিকতার সঙ্গে ধর্মীয় মূল্যবোধের মিশ্রণ দরকার বলে মনে করেন অধ্যাপক ডক্টর চৌধুরী মাহমুদ হাসান। অরণ্য গফুরের রিপোর্ট। 1958 সালে গঠিত শরীফ কমিশনের শিক্ষানীতি মেনে নিতে না পেরে আন্দোলনে নামে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ তৎকালীন পূর্ব পাকিস্তানের ছাত্ররা। 1962 সালে 17 সেপ্টেম্বর হরতাল ডাকে ছাত্র সংগ্রাম পরিষদ। মিছিলে পুলিশ হামলা চালালে নিহত হয় কয়েকজন। সেই থেকে দিনটিকে শিক্ষা দিবস পালন করে আসছে দেশের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
পাকিস্তান আমল পেরিয়ে বাংলাদেশের 54 বছর অতিবাহিত হলেও এখনও গ্রহণযোগ্য কোনো শিক্ষানীতি পায়নি বাংলাদেশ। 6টি পূর্ণাঙ্গ ও 3টি আংশিক শিক্ষা কমিশনের কোনোটা আংশিক বাস্তবায়ন হয়েছে, কোনোটা আলোর মুখই দেখেনি। সরকার পরিবর্তন হলে বদলে যায় দেশের শিক্ষা পদ্ধতিও। এটাকে ঔপনিবেশিক প্রভাবের ফল বলে মনে করেন শিক্ষাবিদরা। কলোনিয়াল পাওয়ার চলে গেছে, কিন্তু কলোনিয়ালের তার ইনফ্লুয়েন্স রয়ে গেছে। এটা থেকে আমরা উত্তরণ করতে পারি না। তো আমাদের কোনো সরকার সঠিকভাবে এদেশের গণমানুষের বিশ্বাসের প্রতিফলনে কোনো শিক্ষা নিতে পারে না, এই জন্য শিক্ষানীতি হয়নি। স্বৈরাচার সরকারের আমলে শিক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে। শিক্ষার গুণগত মান বলতে তো কিছুই ছিল না, এবং শিক্ষার মান উন্নয়নের জন্য কোনো কিছু করা, এবং এটা কি দেশীয় না আন্তর্জাতিক চক্রান্তের অংশ, তাও আমার কাছে এখন প্রশ্ন তৈরি করছে। দেশের শিক্ষা ব্যবস্থায় বিভিন্ন ধারা থাকাকে অযৌক্তিক মনে করেন না তারা, তবে ধারাগুলোর স্বতন্ত্রতা বজায় রেখেই একটি মৌলিক কাঠামো নির্মাণ ও কর্মমুখী শিক্ষা অন্তর্ভুক্ত করা জরুরি বলে মত তাদের। এটা প্রাথমিক শিক্ষা থেকে আরম্ভ করে উচ্চশিক্ষা পর্যন্ত সব ক্ষেত্রেই আমার এটার সংস্কারের প্রয়োজন আছে। মাদ্রাসা শিক্ষায় কিছুটা পার্থক্য থাকবেই, তবে যতটুকু সম্ভব আধুনিক শিক্ষা সমস্ত ধারার ভিতরেই চালু করা উচিত। দুইটি স্ট্রিমকে এক করা ডিফিকাল্ট, আমি মনে করি ঠিক হবে না। তারা যেহেতু রিলিজিয়াস শিক্ষা দিচ্ছে, কোরআন শিখছে, হাদিস শিখছে, তার সঙ্গে আমরা তাদেরকে বিভিন্ন ভোকেশনাল ট্রেনিং দিলাম। আমার প্রশাসনের যে রুলস, তার সঙ্গে এটা যোগ করে দিই যে যেহেতু আমি চাকরি করছি, সেহেতু এটা জনগণের টাকা নিয়ে আমি সেবা করছি, এই সেবাটা যদি আমি ফাঁকি দিই, সরকারকে ফাঁকি দিচ্ছি কিন্তু আল্লাহকে ফাঁকি দিচ্ছি। এই জিনিসটা তাকে একটা স্টুডেন্টকে ঢুকাইতে পারে, তাহলে সে সত্যিকার অর্থে দেশপ্রেমিক সৎ একটা মানুষ হবে, যোগ্য মানুষ হবে। ফ্যাসিবাদী আমলে প্রণীত শিক্ষানীতির বিপর্যয় কাটাতে জুলাই বিপ্লব যে সুযোগ এনে দিয়েছে, তা কাজে লাগিয়ে একটি আদর্শ শিক্ষানীতি প্রণয়নের আহ্বান অধ্যাপক ইউসুফ হায়দার ও চৌধুরী মাহমুদ হাসানের। যে শিক্ষানীতি দেশপ্রেমিক তৈরি হবে না, সেই শিক্ষানীতি আমাদের দেশে কোনো কাজে লাগবে না। আশা করি আমরা সামনে একটা ভালো শিক্ষানীতি পাবো। অরণ্য গফুর, RTV, ঢাকা। 3 জেলায় সড়ক দুর্ঘটনায় 4 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 12 জন। দুপুরে ঢাকা সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জে যাত্রীবাহী বাস চাপায় মা ছেলে নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, সিএনজি থেকে নেমে মহাসড়ক পারাপারের সময় সিলেটগামী সৌদিয়া পরিবহনের একটি দ্রুত গতির বাস মা ও ছেলেকে চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। দুর্ঘটনার পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এদিকে দুপুরে নোয়াখালীর সোনাইমুড়িতে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে 21 পরিবহনের একটি যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। এতে বাসের চালক বেলায়েত হোসেন নিহত হয়। এ সময় অন্তত 12 জন যাত্রী আহত হয়। অপরদিকে সকালে যশোরে মোটরসাইকেলের ধাক্কায় হারুন নামের এক সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বিগত সরকারের আমলে রেলের ডেমো ট্রেন ও ইঞ্জিন ক্রয়ের মাধ্যমে 900 কোটি টাকার বেশি ক্ষতি সাধনের প্রমাণ পেয়েছে দুদক। দুদকের তথ্য অনুযায়ী কেনার 5-6 মাসের মধ্যেই ডেমো ট্রেন বিকল এবং 3 বছর আগে সবগুলোই স্থায়ীভাবে বন্ধ হয়ে যায়। এই ঘটনায় সাবেক মহাপরিচালক তৌহিদুল আনোয়ার চৌধুরী সহ 7 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। ইঞ্জিন ক্রয়ে 322 কোটি টাকা রাজস্ব ক্ষতির অভিযোগে সাবেক মহাপরিচালক শামসুজ্জামান সহ 3 জনের বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে কমিশন। এদিকে ঋণের নামে 363 কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলমের চেয়ারম্যান সহ 43 জনের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। জনাব মোহাম্মদ সাইফুল আলম এস আলম, পিতা মুজহারুল ইসলাম এমডি এস আলম অ্যান্ড কোম্পানি, মোহাম্মদ আমিনুল ইসলাম এমডি নাবিল গ্রুপ, জনাব শহীদুল আলম এমডি সোনালী ট্রেডার্স, জনাব আরিফুল ইসলাম চৌধুরী এমডি সানফ্লাওয়ার মিলস লিমিটেড সহ ব্যাংকের কর্মকর্তা, পরিচালনা পর্ষদ সহ সকল মোট 43 জনের বিরুদ্ধে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর 5-2 এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজু হয়েছে। বাংলাদেশে শিশুদের বাণিজ্যিক যৌন নিপীড়ন থেকে রক্ষা করতে নতুন উদ্যোগ নিয়েছে মানবাধিকার সংস্থা ইন্টারন্যাশনাল জাস্টিস মিশন IJM। শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানীর একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে প্রজেক্ট সুরক্ষা। অনুষ্ঠানে বক্তারা বলেন, শিশু সুরক্ষায় সমন্বিত উদ্যোগ ও শক্তিশালী কাঠামো জরুরি। অনুষ্ঠানে IJM এর প্রধান নির্বাহী কর্মকর্তা ব্লেয়ার বার্নস, NGO বিষয়ক ব্যুরোর মহাপরিচালক মোহাম্মদ দাউদ মিয়া, সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ সাইদুর রহমান খান সহ অনেকে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বলা হয়, বিচার ব্যবস্থাকে শক্তিশালী করে অপরাধীদের বিচারের আওতায় এনে ভুক্তভোগীদের উদ্ধার ও পুনর্বাসনে কাজ করবে এই প্রকল্প।
পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধীনে সিসিএসটিপি প্রকল্পে চাকরিতে পুনর্বহাল সহ 3 দফা দাবি জানিয়েছে পেইড পেয়ার ভলান্টিয়াররা। দুপুরে কারণ বাজারে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সামনে মানববন্ধনে এই দাবি জানান তারা। এ সময় পেইড পেয়ার ভলান্টিয়ারের সভাপতি ফাতেমা জান্নাত ডলি জানান, দেশে বিভিন্ন জেলায় 3686 জন ভলান্টিয়ার চুক্তিভিত্তিক নিয়োগে মাঠ পর্যায়ে পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য সহ নানা সচেতনতামূলক কাজ করছিল। তবে গত বছর জুনে প্রকল্পের মেয়াদ শেষ করা হলে তারা কর্মহীন হয়ে পড়েন। পুনরায় কাজে যোগ দিতে সরকারের সহযোগিতা চান তারা। বাজারে এলো মাত্র 10 টাকার বোতলজাত বিশুদ্ধ পানি আকিজ ড্রিঙ্কিং ওয়াটার। সম্প্রতি জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড উদ্বোধন করল নতুন এই ব্র্যান্ড। একই সঙ্গে অ্যাক্টিভ পালস হাফ ম্যারাথনের অফিসিয়াল ড্রিঙ্কিং ওয়াটার পার্টনারও হল আকিজ ড্রিঙ্কিং ওয়াটার। দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ও সর্বাধুনিক বোতলজাত পানি প্রথম ধাপে বাজারে এসেছে 300 মিলি আকিজ ড্রিঙ্কিং ওয়াটার, যার দাম মাত্র 10 টাকা। তবে বিশেষ অফারে ভোক্তারা পাচ্ছেন বাড়তি 10% অর্থাৎ 330 মিলি বিশুদ্ধ পানি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের সিইও সৈয়দ জহুরুল আলম, সিএমও মাইদুল ইসলাম ও সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার আব্দুল আজিজ সহ কোম্পানির অন্যান্য কর্মকর্তাবৃন্দ। যার হাত ধরে এই প্রোডাক্ট সারা দেশে। সন্ধ্যার সংবাদ এই পর্যন্তই। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।